আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথকের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ২ এর সেট অফ ফাংশনের ২.২ এর অন্যয় ফাংশন নিয়ে আলোচনা করব। এর আগের ৩টা পর্বে আমি যথাক্রমে প্রথম পর্বে আমি ২.১ এর বেসিক নিয়ে আলোচনা করেছি। তারপর দ্বিতীয় পর্বে ২.১ এর ১ থেকে ৬ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করিয়েছি। আর তৃতীয় পর্বে ২.১ এর ৭ থেকে বাকি অঙ্কগুলো সমাধান করিয়েছি। আর আজকে হলো চতুর্থ পর্ব। আজকের চতুর্থ পর্বে আমি ২.২ এর যে বেসিক জিনিসগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। পরবর্তীতে ২টা পর্বে আমি ২.২ অনুশীলনীটা শেষ করাবো। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে। অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে, অন্যথায় কোনোভাবেই বুঝতে পারবে না। এখানে দেখো, এখানে আমরা শিখবো হলো অন্বয় কি, অন্বয়ের ডোমেন, রেঞ্জ, কোডোমেন কি সেটা শিখবো। এখানে ফাংশন কি সেটা আমরা শিখবো। এখান থেকে আমরা ফাংশনের লেখচিত্র কিভাবে আঁকতে হয় সেটা শিখবো। এই বেসিকগুলো আমরা না শিখে যদি অনুশীলনী করতে যাই তাহলে আমাদের অনেক জায়গায় সমস্যা হবে বুঝতে। এই জন্য একটু মনোযোগ দাও। দেখো, অন্বয় কাকে বলে? অন্বয় বলা হচ্ছে যে যদি এ ও বি দুটি সেট হয় তাহলে এই সেট দ্বয়ের কার্তেশীয় গুণজ এ ক্রস বি এই সেটের অন্তর্গত যে কোনো অশূন্য উপসেট যদি আর হয়, দেখো অশূন্য উপসেট যদি আর হয় তাহলে এই আর কে এ থেকে বি এর একটি অন্বয় বা সম্পর্ক বলা হবে। যদি এখানে এ ক্রস বি থাকে তাহলে এ থেকে বি এখানে লিখতে হবে। যদি এখানে বি ক্রস এ লিখো তাহলে তুমি এখানে বি থেকে এ লিখবা, এ থেকে বি না, তখন বি থেকে এ একটি অন্বয় বা সম্পর্ক হবে, তখন এটা লিখতে হবে আর কি। তো এখানে এটা বোঝার জন্য, এটা আসলে বোঝার জন্য তোমার কয়েকটা জিনিসের সাথে পরিচিত থাকতে হবে। সেটা হলো ক্রোমোজোড়। ক্রোমোজোড় কি ছিল আমরা দেখেছিলাম যে এরকম যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দুইটা সংখ্যা যে ভুজ আর কোটি আমরা লিখতাম যে প্রথমটা ভুজ হয় দ্বিতীয়টা কোটি হয়, বা প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই। এখানে যদি এক্স মনে করো 2 হয়, ওয়াই যদি 3 হয়, আর এক্স যদি 3 হয় ওয়াই যদি 2 হয়, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এইটা আর এটা এক জিনিস না। এখানে এই ভুজ কোটি দিয়ে বুঝাই কি 2 ঘর ডানে গেলে এটা 3 ঘর উপরে যেতে হবে, মানে এটাই বিন্দু বোঝাচ্ছে। আর 3,2 দিয়ে বোঝাচ্ছে যে আমি 3 ঘর যদি ডানে যাই তাহলে 2 ঘর যাবো উপরে, যেটা এটা ওয়াই দেখলে উপরে বা নিচে যেতে হয়, এক্স দেখে ডানে বা বামে যেতে হয়। তাহলে এই দুইটাই ভিন্ন ভিন্ন বিন্দু। তাহলে এই দুইটা জিনিস কিন্তু এক নয়। যেহেতু এই দুইটার জিনিসের প্রথমে কে থাকবে পরে কে থাকবে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য এটাকে বলা হয় ক্রোমোজোড়। শুধু জোড় না বলে ক্রোমোজোড় বলা হচ্ছে। ক্রোমো এই জন্য যেন আগে পিছের গুরুত্বটা থাকে, এই জন্য ক্রোমো কথাটা ব্যবহার করেছে। এখানে বলা হয়েছে তাহলে ক্রোমোজোড়গুলোর অশূন্য উপসেটকে দেখো, ওই ক্রোমোজোড়গুলোর যে সেট আমরা পাই, কিন্তু সেটা জানার জন্য আমাদের অবশ্যই আগে কার্তেশীয় গুণজ সেট জানা লাগবে। কার্তেশীয় গুণজ সেট কি ছিল? কার্তেশীয় গুণজ সেট এটা ছিল, ভালো করে খেয়াল করো। একটা সেট যদি এ এর উপাদান মনে করো 1 2 3, আর একটা সেট মনে করো বি যার উপাদান হলো 2 4 9। এখন আমি যদি এ আর বি এর কার্তেশীয় গুণজ সেট বের করতে চাই, তো এখানে দুইভাবে হতে পারে, এ থেকে বি অথবা বি থেকে, অথবা এ ক্রস বি অথবা বি ক্রস এ। যদি আমি এ ক্রস বি বের করতে চাই, এ ক্রস বি এটাকে পড়তে হয় এ ক্রস বি, আমরা কিন্তু শিখেছিলাম। তাহলে শর্ত হলো আমি যে ক্রোমোজোড়গুলো এখানে তৈরি করব ওই ক্রোমোজোড়গুলোর প্রথম উপাদান, এই যে এক্স আসবে হলো এ থেকে আর ওয়াই আসবে হলো অবশ্যই অবশ্যই বি থেকে। যদি আমি বি ক্রস এ নির্ণয় করি তাহলে এক্স আসতো বি থেকে, ওয়াই আসতো এ থেকে। এক্স কোথা থেকে আসবে ওয়াই কোথা থেকে আসবে এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করতেছে আমি এখানে কি করতেছি, এ ক্রস বি নাকি বি ক্রস এ করতেছি সেটা দেখতে হবে। আমি যেহেতু এ ক্রস বি করতেছি তাহলে এক্স এর মানগুলো নিব হলো এ থেকে, ওয়াই এর মানগুলো নিব হলো বি থেকে। আমি এখানে লিখলাম, এটা আমি লিখে নিলাম, এর উপাদানগুলো এখানে পাশাপাশি লিখলাম, ক্রস বি এর উপাদানগুলো আমি পাশাপাশি লিখলাম 9। এবার দেখো, এবার আমার মিশন হলো জোড়া তৈরি করা। এখন 1 এর সাথে 2 নিয়ে একটা জোড়া হবে, 1 এর সাথে 4 নিয়ে একটা জোড়া হবে, 1 এর সাথে 9 নিয়ে একটা জোড়া হবে, 2 থেকে 4 2 নিয়ে একটা জোড়া, 2 এর সাথে 4 নিয়ে একটা জোড়া, 2 এর সাথে 9 নিয়ে একটা জোড়া হবে, 3 2 3 4 3 9, এভাবে মোট 9টা জোড়া হবে। তাই 9টা জোড়া আমি লিখতেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। এবার দেখো 2 নিয়ে 2 2 2 4 2 9 লিখে ফেলবো, 2 2 2 4 2 9, এবার 3 2 3 4 3 9। এই যে জোড়াগুলো লিখলাম এগুলো ক্রোমোজোড়গুলো। এই ক্রোমোজোড়গুলো যখন সেট আকারে আমি প্রকাশ করব, ক্রোমোজোড়গুলো দেখো কমা দিয়ে দিয়ে আলাদা করেছি, এগুলো কমা, এগুলো কিন্তু কমা, খেয়াল রেখো এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি শুধু। তো কমা দিয়ে দিয়ে ক্রোমোজোড়গুলোকে আলাদা করেছি না, তো এটাকে আমি বলতেছি হলো কার্তেশীয় গুণজ সেট। তাহলে এটাকে বলা হচ্ছে কার্তেশীয় গুণজ সেট। তো এখানে দেখো এই যে কার্তেশীয় গুণজ সেট, এই কার্তেশীয় গুণজ সেটের যে কোনো উপাদান নিয়ে যদি আমি একটা সেট গঠন করি, মানে এই সেটের উপাদানগুলো নিয়ে আমি যত উপসেট গঠন করতে পারবো, শুধু ফাঁকা সেট বাদে। ফাঁকা সেট নিলে হবে না, যে কোনো উপসেট গঠন করলে সেটা এই এ হতে বি এর একটি অন্যয় হয়ে যাবে।
যেহেতু এ ক্রস বি করছি তাহলে এ হতে বি এর একটি অন্যায় হবে। যদি বি ক্রস এ করতাম তাহলে বি হতে এ এর একটি অন্যায় হতো। কিন্তু এই যে আমি যে কোনো একটা উপসেট নিব, এই যে কোনো উপসেট নিলেই অন্যায় হবে, কারণ কি জানো? মূলত অন্যয়ের তুমি অন্যভাবে চিন্তা করতে পারো। অন্যয়ের বাংলা হলো সম্পর্ক। দেখো, অন্যয় মানে হলো সম্পর্ক, আর সম্পর্কর ইংরেজি হলো রিলেশন। এখন এই সম্পর্কটা কিসের মধ্যে? দেখো, আমি বললাম না প্রথম উপাদানগুলো এক্স, দ্বিতীয় উপাদানগুলোকে বলা হচ্ছে ওয়াই। তাহলে এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। তার প্রত্যেকটা জোড়ার মধ্যে প্রথমটা এক্স, দ্বিতীয়টা ওয়াই। তো এক্স আর ওয়াই এর মধ্যে আমি যদি কোনো সম্পর্ক জুড়ে দেই, যে কোনো সম্পর্ক, এই সম্পর্ক কোনো নেই যে নির্দিষ্ট সম্পর্ক দিতে হবে এমন কিছু না, তোমার মন যা চায় যে কোনো সম্পর্ক জুড়ে দিলেই ওই সম্পর্ক মেনে যদি আমি এখান থেকে কিছু নিই সেটাই অন্য হয়ে যাবে। এই জন্য আমরা বলতেছি যে যে কোনো অশূন্য উপসেটকে অন্যয় বলা হবে। আবার অন্যয় মানে সম্পর্ক, কিসের সম্পর্ক? এক্স আর ওয়াই এর সম্পর্ক। তো এখানে যে কোনো অশূন্য উপসেট এর জন্য বলা হয়েছে যেহেতু এই সম্পর্কটার কোনো শর্ত নাই, সম্পর্ক যেভাবেই হোক দিতে পারবা। তার মানে আমি যে কোনো উপসেট যদি নেই, যে কোনো উপাদান নিয়ে যদি সেট গঠন করি, ওর মধ্যে কোনো না কোনো সম্পর্ক একটা তৈরি করে নেওয়া যাবে। তা আমরা এভাবে যে কোনোটা নিয়ে তৈরি করব না, আমাদের যখন অঙ্ক করতে দিবে তখন একটা সম্পর্ক আমাদের বলে দিবে। তোমাকে বলে দিবে যে এই এটা দেওয়ার পর বললো যে এই এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক হলো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা হলো সম্পর্ক। এই সম্পর্ক বিবেচনা করে অন্যয় নির্ণয় করে আমাকে বলে দিবে। কারণ কি, আমাকে যদি এই সম্পর্কগুলো বলে না দেয় তাহলে তো আমি যেটাই নেই না কেন সেটাই অন্যায় হয়ে যাবে, আর এতে তো আমি ভুল করলেও সঠিক হয়ে যাবে। এই জন্য আমাকে এরকম শর্ত দিয়ে দিবে, আর শর্ত দিলে আমরা শর্তগুলো দেখে তারপর অন্যায় নির্ণয় করব, যেন সবার উত্তর একই আসে। এখন দেখো, সম্পর্ক জিনিসটা কি ছিল? ক্লাস 5-এ আমরা শিখেছিলাম ইজ ইকুয়াল টু ছোট বড়, অথবা ছোট সমান, বড় অথবা সমান। এই যে প্রতীকগুলো, এগুলোকে বলা হয়তো সম্পর্ক প্রতীক। আর আমি যদি এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাই, ডানে বামে এক্স ওয়াই থাকবে, আর মাঝখানে এই চিহ্নগুলোর কোনো না কোনো চিহ্ন থাকতে হবে, তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক স্থাপন করা হবে আর কি। আমাকে এই সম্পর্কটা যদি বলে দেয়, এই সম্পর্ক মেনে চলে এখানে কোন কোন জোড়া আছে, দেখো এটা এক্স, এটা ওয়াই, মনে মনে চিন্তা করো, এটা এক্স, এটা ওয়াই। এখানে কথা হলো এক্স কে বর্গ করব, ওয়াই এর সমান হতে হবে। 1 কে বর্গ করলে 2 এর সমান হয়? হয় না, এটা তাহলে আসবে না। 1 কে বর্গ করলে 4 এরও সমান না, এটাও আসবে না। কিন্তু এই যে এটা আসবে, দেখো এই বাকিগুলো আসবে না। 2 কে বর্গ করলে 4 এর সমান হয়, আবার এটাও আসবে না, এটাও আসবে না, এটাও আসবে না, কিন্তু এটা আসবে, কারণ 3 কে বর্গ করলে 9 এর সমান হয়। তাহলে আমি এটাকে এখন সেট আকারে যদি প্রকাশ করি যে 2, 4, 3, 9, এই যে সেটটা আমি লিখলাম এটাকে আমি একটা অন্যয় বলতেছি। এই অন্যয়টা আমি কোন সম্পর্ক বিবেচনা করে পেয়েছি? y ইকুয়াল টু এক্স স্কোয়ারের সম্পর্ক বিবেচনা করে। এখানে যদি y ইকুয়াল টু এক্স স্কোয়ারের সম্পর্ক না দিয়ে বলতো যে x গ্রেটার দেন y, এই সম্পর্ক বিবেচনা করে আমাকে অন্যয় নির্ণয় করতে বলতো, তাহলে আমি দেখতাম যে x বড় y ছোট আছে কোন জোড়াগুলোর মধ্যে, তাদেরকে নিতাম। যেমন x বড় y ছোট, এখানে আমি শুধুমাত্র মনে হয় 3, 2 এটা পাবো। তাহলে এই সম্পর্ক বিবেচনা করলে অন্যটা তখন হয়ে যেত হলো 3, 2, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে, অবশ্যই জোড়াগুলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে। আর ক্রমজোড় যতগুলো হবে ওই ক্রমজোড়গুলোকে আবার কমা দিয়ে দিয়ে আলাদা করা হবে। তাহলে এই যে যেটা আমি লিখলাম এটাকে আমরা একটা অন্যয় বা সম্পর্ক বলতেছি। এই অন্যয় বা সম্পর্কটা কার সাথে কার? এ হতে বি এর, এ হতে বি এর একটি অন্যয়, এই আরটা। এখন যেহেতু আরটা এ ক্রস বি থেকে আসতেছে, এ ক্রস বি এর উপসেট, তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি আর উপসেট এ ক্রস বি। এটা একটু খেয়াল রাখো, এটা অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয়। দেখো, আমি তোমাদের কিন্তু আগে বলেছিলাম যে কে কার উপসেট, এটা মনে রাখবে কিভাবে? এটা তো স্পষ্ট দেখা যাচ্ছে এ ক্রস বি থেকেই আরটা আসতেছে, তাহলে অবশ্যই এ ক্রস বি এর উপসেট হবে আর। তা এটাকে আমি যদি প্রকাশ করতে চাই এভাবে প্রকাশ করবো, কিন্তু তোমরা প্যাচ লাগাও, এ ক্রস বি এ পাশে থাকবে নাকি আর এ পাশে থাকবে, এটা তোমরা প্যাচ লাগাও। এখন আমি তোমাদের বলেছিলাম, দেখো এটাকে আমি যদি এখানে একটু চাপ দিই তাহলে জিনিসটা এমন হয়ে যাবে না, মানে ছোট অথবা সমানের মতো মনে হবে। আর উপসেট কি হয়? উপসেট সবসময় ছোট হয়। তুমি চিন্তা করো, জেলা আর উপজেলা, জেলার থেকে উপজেলা ছোট না? জেলার থেকে একটা অংশ নিয়ে তো উপজেলা গঠিত, তাই সেটের থেকে একটা অংশ নিয়ে উপসেট গঠিত হবে। তাই এখানে এটার একটা অংশ নিয়ে আর গঠিত হয়েছে, তাহলে অবশ্যই আর এটার উপসেট হবে, তার মানে এটা ছোট হবে। তার মানে মনে রাখবা সাধারণত ছোটটা উপসেট হয়। আর এখানে আমি যদি এভাবে চিন্তা করি, এভাবে না দিয়ে, তাহলে এখানে ছোটকে, ছোট এই পাশে যে থাকে সে, অথবা সমান হতে পারে যেহেতু সমান চিহ্ন আছে নিচে, এটা সবসময় বেশিরভাগ ক্ষেত্রেই বড় হয়। তার মানে এটা দেখলেই তুমি বলবো এটা ছোট, তাহলে এটা উপসেট হবে এটার। কিন্তু এটা লিখো না, কিন্তু এটা মনে রাখার জন্য আমি কৌশল বলেছি, মূলত তুমি এটা লিখবা। তাই এখানে খেয়াল করে ভালো করে, এই যে অন্যয়টা আমি লিখলাম, এই অন্যয়ের যে প্রথম উপাদানগুলো আছে না, এই প্রথম উপাদানগুলো মূলত যে এক্স এর মান, যেগুলোকে আমরা বলতেছি এক্স এর মান, প্রথম উপাদানগুলো সেট বা এক্স এর মানের সেটকে, এই যে এক্স এর মানের সেটকে আমি ডোমেন বলবো। ডোমেন হলো প্রথম উপাদানগুলো, এখানে আছে 2, এখানে আছে 3, তাহলে 2, 3 এটা হলো ডোমেন। একটা কথা ভালো করে মনে রাখো, ডোমেন কিন্তু সেট। তুমি যদি শুধু 2, আমি যদি জিজ্ঞেস করি ডোমেন কি হবে, তুমি বললে 2, 2, 3 0 পাবা।
তোমাকে সেট আকারেই প্রকাশ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2,3 দিতে হবে। আর যদি বলি রেঞ্জ, রেঞ্জ হলো ওয়াই এর মানগুলোর সেট, মানে দ্বিতীয় উপাদানগুলোর সেট। তাহলে রেঞ্জ হবে হলো দ্বিতীয় উপাদানগুলোর সেট, দ্বিতীয় উপাদানগুলো আছে 4,9, এটা হলো রেঞ্জ। আর এই যে রেঞ্জ যে সেটের উপাদান, দেখো রেঞ্জ, রেঞ্জ কোন সেটের উপাদান, এখানে যে দুইটা সেট আমি নিয়েছি এর মধ্যে রেঞ্জ কোন সেট থেকে এসেছে, বি থেকে এসেছে না, এখানে বি এর উপাদান 2, 4, 9। তাহলে এই 2, 4, 9 এইটাকে বলা হয় হচ্ছে কোডোমেন, এই সেটটাকে আমরা বলবো হলো কোডোমেন। ভুল করে না কিন্তু, অনেকে মনে করে ডোমেন থেকে না কোডোমেন হবে, না, রেঞ্জ যে সেটের উপাদান ওই সেটটাকে আমরা বলবো হলো কোডোমেন, এটা যেন মনে থাকে। তাহলে আমি আশা করবো তোমরা এতটুকু বুঝতে পেরেছো যে ডোমেন কি, রেঞ্জ কি, কোডোমেন কি, আর অন্যয় বা সম্পর্ক কি। আমি আবার একটু তোমার প্রথম থেকে বলি, দেখো দুইটা সেট আমরা নিব, এই দুইটা সেটের কার্তেশীয় গুণ সেট নির্ণয় করবো। কার্তেশীয় গুণ সেট কিভাবে নির্ণয় করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে যেটা থাকে তার থেকে প্রথম উপাদান আর পরেরটা থেকে দ্বিতীয় উপাদান নিয়ে এভাবে যতগুলো জোড়া তৈরি করা যায় সবগুলো জোড়া তৈরি করতে হবে। যেখানে এটা জোড়া তৈরি করার সবচেয়ে সহজ উপায় হলো একের সাথে 3টা নিব, 3 জোড়া পাবো, 2 এর সাথে 3 জোড়া পাবো, 3 এর সাথে আবার 3টা জোড়া পাবো, মোট 9টা জোড়া আমি এখানে পেয়ে গেলাম। এটাকে বলতেছি এ ক্রস বি এর কার্তেশীয় গুণ সেট। আর বি ক্রস এর ক্ষেত্রে কিন্তু ভিন্ন হবে, এই জন্যই মূলত এটাকে ক্রস পড়া হয়, এটাকে গুণের জন্য পড়া হয় না। গুণের ক্ষেত্রে এ গুণ বি আর বি গুণে একই জিনিস, কিন্তু কার্তেশীয় গুণজের ক্ষেত্রে এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু ভিন্ন জিনিস, এই জন্য আমরা ক্রস পড়তেছি এখানে, এই জন্য ক্রসই পড়তে হবে, গুণ পড়লে হবে না। এরপরে এই কার্তেশীয় গুণ সেটের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোর এক্স এবং ওয়াই এর মধ্যে যে কোনো শর্ত যদি জুড়ে দেয় তাহলে ওই শর্ত অনুসারে আমরা নতুন করে যে সেটটা পাবো এই সেটটাকে আমরা বলবো হলো অন্যয়। এই সম্পর্ক যে কোনো সম্পর্ক হতে পারে, যে কোনো সম্পর্ক এখানে হতে পারে এক্স আর ওয়াই এর মধ্যে, তখন ওই সম্পর্ককে আমরা অন্যয় বা রিলেশন বা সম্পর্ক বলতেছি আর কি। এখন এই অন্যয়ের যে প্রথম উপাদানগুলো আছে প্রথম উপাদানগুলো সেটকে বলা হয় ডোমেন, দ্বিতীয় উপাদানগুলো সেটকে বলা হচ্ছে রেঞ্জ, আর রেঞ্জ যে সেট থেকে আসে ওই পুরা সেটটাকে বলা হয় হচ্ছে কোডোমেন। দেখো এই যে আমি আর এখানে অন্যটা বের করলাম, অন্য তো একটা সেট নাকি, সেটের কি এখানে সরাসরি তালিকাগুলো আমি প্রকাশ করছি না, সংখ্যাগুলো সরাসরি এখানে উঠাই দিছি, তাহলে এটা কি অন্যয়ের তালিকা পদ্ধতি? আর অন্যয়ের তালিকা পদ্ধতি যদি থাকে তাহলে তো অবশ্যই অন্যয়ের গঠন পদ্ধতিও থাকবে। তাহলে গঠন পদ্ধতিটা কি, দেখো এইটারই আমি গঠন পদ্ধতিতে প্রকাশ করব। আমি এই জিনিসগুলো আমি আবার একটু ওই পাশে লিখে নিই, দেখো একটু ভালো করে খেয়াল করো, এখানে সেট দুটা ছিল, একটা হলো এ একটা হলো বি, আর এ ক্রস বি করার পর এই শর্ত পালন করার পর আমরা অন্যয়টা পেয়েছিলাম এটা। এখন আমি এই অন্যয়টা যদি গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে এটা কি হবে, দেখো ভালো করে, এখানে জোড়া জোড়া আছে না, প্রথমটা হলো এক্স, দ্বিতীয়টা হলো ওয়াই। আমি এমনিতে সেটকে যখন গঠন পদ্ধতিতে প্রকাশ করতাম তখন এইভাবে করতাম, মনে করো একটা সেট যদি 1, 2, 3 হয়, আমরা এইভাবে দেখেছিলাম যে যেহেতু 1, 2, 3 এই সেটের একটা চলক আমরা ধরে নিতাম, চলকটা মনে করো এক্স ধরলাম, তাহলে এক্স সাজ দ্যাট মানে এক্স এরূপ, এক্স কি রূপ হবে, মানে এই সেটের চলক হলো এক্স। এখন এই চলকের মান কি কি হবে, চলকের কিন্তু অনেক মান থাকতে পারে, তো এই চলকের মান কি কি হবে সেটা আমরা এখানে বলতাম। এক্স হবে স্বাভাবিক সংখ্যা, যেহেতু এখানে 1, 2, 3 আছে তাহলে এক্স হলো স্বাভাবিক সংখ্যা, আর সকল স্বাভাবিক সংখ্যা তো আমরা নেইনি, 3 পর্যন্ত নিয়েছি, তাহলে এক্স হলো 3 এর ছোট অথবা সমান, এভাবে আমরা লিখতাম। এভাবেই গঠন পদ্ধতি কিন্তু প্রকাশ করতাম তালিকা থেকে গঠন পদ্ধতিতে। তো এখানেও তো আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করতে পারি নাকি, এখানে একটা চলক দিয়েই কাজ হয়ে যেত, কিন্তু এখানে তো এটা ভুজ, এটা কোটি, এটা এক্স, এটা ওয়াই, তাহলে কি একটা চলক দিয়ে কাজ হবে না, এখানে দুইটা চলক লাগবে এবং চলকগুলো অবশ্যই জোড়া আকারে থাকবে, তাহলে আমরা এখানে এক্স কমা ওয়াই এভাবে লিখতে পারি। এখানে যেমন এক্স দিয়েই শেষ করছিলাম, এখানে ক্রমজোড় পুরাটাই দিলাম, তারপরে বলছিলাম এক্স কেমন হবে, তাহলে এখানেও সাজদ্যাট দেওয়ার পর এক্স কেমন হবে ওয়াই কেমন হবে দুটাই আমাকে বলতে হবে। এবং দুটাই আমি যদি বলতে চাই, দেখো এক্স কেমন হবে, এক্স কোত্থেকে আসছে বলো তো, যেহেতু আমি এ ক্রস বি করেছিলাম তার মানে এক্স আসছিল এ থেকে, ওয়াই আসছিল কি থেকে, বি থেকে, তাহলে এখানে আমরা লিখবো যে এখানে এক্স বিলংস টু এ মানে এক্স এ এর উপাদান, কমা ওয়াই বিলংস টু বি মানে ওয়াই হলো বি এর উপাদান। এ ক্রস বি করছি বলেই কিন্তু এটা বলতেছি, আমি যদি বি ক্রস এ করতাম তখন কিন্তু আমি লিখতাম হলো এক্স বি এর উপাদান, ওয়াই হলো এ এর উপাদান। এখন এখানে শেষ না, এক্স এ আর ওয়াই বি থেকে নিলে তো এই সবগুলোই নিতাম, দেখো এই সবগুলোই চলে আসতো, এখানে যত 9টা আছে 9টাই চলে আসতো, কিন্তু আসছে তো মাত্র দুইটা, দুইটা জোড়া আসছে। তাহলে কেন এটা দুইটা জোড়া আসলো, কারণ এখানে এবং এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে এবং ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখন দেখো এটাই এই সেটের গঠন পদ্ধতি। দেখো আমি যদি এটা চিন্তা করতাম, আমি এটা দেখে কি কি চিন্তা করতে পারি একটু ভালো করে খেয়াল করো। এটা থেকে আমি বুঝবো যে আচ্ছা এক্স কমা ওয়াই মানে ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এটা ক্রমজোড় তৈরি করতে হবে আমাকে, ক্রমজোড়। আর ক্রমজোড়ের প্রথম উপাদানটা আসবে এ থেকে, দ্বিতীয় উপাদানটা আসবে হলো বি থেকে। আর যখনই এ থেকে এক্স আসবে এ থেকে, ওয়াই আসবে বি থেকে, তখন আমি বুঝে ফেলছি এটা এখানে এ ক্রস বি ঘটাতে হবে। তারপর ঘটানোর পর যতগুলো জোড়া পাওয়া যাবে সবগুলো জোড়ার মধ্যে যারা এই শর্ত মানবে শুধু তারাই আসবে।
তখন দেখা যাবে এই শুধু এই দুইটা জোড়া আসবে, অন্যরা আসবে না। তা আমার প্রশ্নের মধ্যে কি করতে পারে, এখানে এভাবে বলে দিতে পারে আর হলো এটা, এবং এখানে শেষে যেখানে এরকম লিখতে পারে যেখানে এ হলো এটা, বি হলো এটা, মানে এই দুইটা জিনিস এখানে তোমাকে লিখে দিবে, দিয়ে তারপর বলবে যে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তা বিশ্বাস করো আমি এখানে যা করেছি এই কাজ করেই আমি আর এর মান বের করে দিলে অঙ্ক হয়ে যাবে। কিন্তু এত কিছু না করে, এখানে যে 9টা জোড়া, এত কিছু না করে অন্য একটা পদ্ধতিতে এটা করা যায়। এই দ্বিতীয় পদ্ধতিটা এখন আমি তোমাদের বুঝাচ্ছি, একটু মনোযোগ দাও, খুব সহজেই বুঝতে পারবে। দেখো, দ্বিতীয় পদ্ধতিতে তুমি যদি এটা বের করতে চাও, তোমাকে প্রথমেই শর্তটা লিখতে হবে, যে শর্ত তুমি এখানে লিখবা যে প্রদত্ত শর্ত, শর্তটা হলো y = x²। এখন আমি সরাসরি এখানে মান বসিয়ে বসিয়ে পরীক্ষা করে দেখব, আমি আর কার্তেসীয় গুণজ বের করবো না, সরাসরি মান বের করবো। এখানে আমি লিখবো x belongs to a, দেখো x কার থেকে নিতে হবে, এ থেকে না, তাহলে x belongs to a বিবেচনা করে, এর মানে হলো x আমি a এর বাইরে থেকে নিতে পারবো না, x অবশ্যই a থেকে নিতে হবে। যে x belongs to a বিবেচনা করে y এর অনুরূপ মান বের করে নিচের ছকটি পূরণ করে। এবার একটা ছক আঁকবো, এখানে এই ছকের মধ্যে দুইটা ঘর থাকবে, একটার মধ্যে থাকবে x, একটার মধ্যে থাকবে y। এবার আমি x এর মানগুলো কোত্থেকে নিতে চাইছি, দেখো আমি বলেছি x এর মান আমি এর মধ্যে থেকে নিব, এই যে শর্ত মেনে। এখন এর মধ্যে আছে কারা কারা, 1 2 3, তাহলে আমি এখানে 1 নিব একবার, 2 নিব একবার, 3 নিব, 1 2 3 নিয়ে নিলাম। এবার x এর মান 1 যদি বসায় এখানে যে বলছি না, x এর মান এ থেকে নিয়ে তারপর y এর অনুরূপ মান বের করব, মানে x এর মান বসিয়ে বসে y এর মান বের করব। x এর মান যদি এখানে 1 বসাই তাহলে 1 কে বর্গ করলে কত হবে, 1ই হবে। x এর মান যদি এখানে 2 বসাই, যে 2 এর জন্য তাহলে পাবো আমি 4, x এর মান 3 বসাইলে 3 এর জন্য পাবো কত, 9। এই জন্য দেখবা যে এই যে সমীকরণটা দেখছো না, এই সমীকরণের x কে বলা হয় স্বাধীন চলক। দেখো x হলো স্বাধীন চলক, আর y কে বলা হবে হচ্ছে অধীন চলক, অধীন। y কিন্তু স্বাধীন না, দেখো x এর মান আমি ইচ্ছা মতো নিয়েছি, এখানে পুরাটাই নিয়েছি, নিয়ে তারপর x এর মান বসিয়ে y এর মান বের করছি। দেখো y এর মান কিন্তু x এর মানের উপর নির্ভর করে আসতেছে, এজন্য y কে অধীন চলক বলা হয়, এটা মনে রাখবা। এখন দেখো আমার কথা ছিল x এর মান আসবে হলো a থেকে, y এর মান আসবে b থেকে। x এর মান যে a থেকে আসবে এটা কোনো সন্দেহ নাই, কারণ আমি a থেকে a এর মানগুলোই নিয়েছি, এর বাইরে নেইনি। কিন্তু y এর মানগুলো আমি এখন পরীক্ষা করব, দেখবো b এর মধ্যে আছে কিনা। এটা b এর মধ্যে না থাকলে নেওয়া যাবে না তাকে। এখন দেখো 2 আছে, 4 আছে, 9 আছে, কিন্তু এখানে 1 4 9 আসছে, 1 কি b এর মধ্যে আছে, নাই। তাহলে আমি এখানে বলবো যে এখানে 1 not belongs to, দেখো 1 কার অধীনে নয়, b এর অধীনে নাই, অথবা 1 b এর উপাদান নয়, এটা এলিমেন্ট অনেক সময় পড়ে, বিলংস টু না পড়ে। তাহলে 1 বি এর উপাদান নয়, আর 1 যদি বি এর উপাদান না হয় তাহলে যে জোড়া আমরা পেয়েছিলাম x এর মান 1 হলে y এর মান 1, 2 এর জন্য 4, 3 এর জন্য 9, তাহলে এই যে 1,1 যে জোড়াটা আমরা পাইলাম, এই জোড়াটা কোনোভাবে আর এর মধ্যে থাকবে না, কারণ এই যে জোড়া আমরা নিব এই জোড়াটা আর এর মধ্যে থাকবে না। আর আর এর মধ্যে জোড়া না থাকলে বাকি দুইটা জোড়া থাকবে, তাহলে বাকি দুইটা জোড়া আমরা তখন লিখে দেবো যে আর হলো 2,4, 3,9, 2,4, 3,9। এটা হয়ে গেল। আমরা আগের বার এত বড় করে করেছিলাম, এই যে এত কিছু লিখে, এখানে অনেক কিছু লেখা লাগছে, এত কিছু না লিখে তুমি শুধু এই ছক তৈরি করে এভাবে তুমি অন্যয় বের করে ফেলতে পারবা। এরকম অনেক অঙ্ক থাকবে আমাদের, আমরা ওইগুলোকে এভাবে অন্যয় দিয়ে দেবো, আমরা ঠিক এই প্রসেসে লিখবো, দেখবো উদাহরণের মধ্যে আছে, কাজের মধ্যে আছে, অনুশীলনের মধ্যে আছে অঙ্ক। যখন করবো তখন ইনশাল্লাহ খুব সহজেই বুঝতে পারবে তোমরা। এখন আমরা দেখবো হলো ফাংশন। দেখো ফাংশন মূলত আমাদের হায়ার ম্যাথের বিষয়, হায়ার ম্যাথে ফাংশন অনেক ডিটেলসে পড়তে হবে, কিন্তু এখানে বিশ্বাস করো এখানে ফাংশনের ফও নাই। তোমার যা আছে, তুমি যদি ফাংশন কি টোটালি কিচ্ছু না জানো, তারপরে তোমার অঙ্ক করতে কোনো জায়গায় আটকাবে না তুমি জেনারেল ম্যাথের মধ্যে, কিন্তু হায়ার ম্যাথের মধ্যে তোমাকে ডিটেলস অনেক ভালোভাবে শিখতে হবে, আর কি না হলে পারবে না। তো এখানে ফাংশন জিনিসটা কি, শুধুমাত্র এতটুকু ধারণা তোমাকে দিয়ে দেয়। এখানে যেহেতু শুধু সমীকরণ দেওয়া থাকবে, এখানে আমাদের এক এক ফাংশন বলো বা সার্বিক ফাংশন বলো, এগুলো কিচ্ছু জিজ্ঞেস করবে না, বিপরীত ফাংশন এগুলো কিচ্ছু লাগবে না, শুধুমাত্র এমনি নর্মালি ফাংশনটা সম্পর্কে একটু ধারণা রাখলে হবে। এটা বলছে যে যদি দুটি চলক এক্স আর ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত হয় যেন এক্স এর কেবল একটি মানের জন্য ওয়াই এর কেবল একটি মানই পাওয়া যায়, তখন ওই সম্পর্কটাকে আমরা একটা ফাংশন বলবো, সেটা হলো ওয়াই, এই ওয়াই কে এক্স এর ফাংশন বলা হবে। মানে বিষয়টা এমন, আমি যদি তোমাকে বলি ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2, একটা সম্পর্ক, এখানে এক্স আর ওয়াই এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা হলো না। এখানে তুমি বলো এক্স এর কেবল একটি মানের জন্য ওয়াই এর আমি একটি মানই পাবো কিনা। দেখো এক্স এর মান যদি আমি এখানে 1 দেই, এক্স এর মান যদি 1 দেই তাহলে ওয়াই এর মান পাবো 1 যোগ 2 কত 3। এক্স এর মান যদি আমি 2 দেই তাহলে এখানে পাবো 4। এক্স এর মান 5 দিলে ওয়াই এর মান পাবো 7। তুমি দেখো এক্স এর মান একটা দিলে ওয়াই এর একাধিক মান কখনোই আসবে না,
এক্স এর একটা মান দিলে ওয়াই এর কেবল একটি মানই আমি পাবো। তাহলে এই যে সম্পর্কটা আমি লিখেছি, এই সম্পর্কটা একটা ফাংশন হবে। মানে এই ওয়াইটাকে আমরা এখন একটা ফাংশন বলবো। কার ফাংশন? এক্স এর ফাংশন। এটা আরো ভালোভাবে আমরা পরে শিখবো। তুমি শুধু এতটুকু ধারণা রাখো। আর মনে রাখো, এই ওয়াই আর এফ অফ এক্স এই দুইটা একই জিনিস। ওয়াই লিখলেও চলে, এফ অফ এক্স লিখলেও চলে। এই দুটার মধ্যে কোনো পার্থক্য নেই। মাঝে মাঝে এমন লেখা থাকবে, মাঝে মাঝে এফ অফ এক্স সমান হলো এক্স প্লাস 2 এমনও লেখা থাকবে। তো যেটা লেখা থাকুক এটা ভয় পাওয়ার কিছু নাই। আর এটা আমরা বলবো ফাংশন অফ এক্স অথবা এফ অফ এক্স, তুমি যাই পড়ো না কেন। আর এই ফাংশন এভাবে থাকলে এখানে এক্স এর পরিবর্তে যে কোনো কিছু ইনপুট দেওয়া যায়। মানে যেটা ইনপুট দিলে এখানে কোনো না কোনো মান আমরা পাবো, সেরকম সব মানে ইনপুট দেওয়া যায়। যেমন এটার মধ্যে আমি এক্স এর এক্স এর পরিবর্তে সকল মান ইনপুট দিতে পারবো, কোনো সমস্যা হবে না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু শর্ত দেওয়া থাকে, ওটা পরে শিখবো। আপাতত তুমি চিন্তা করো, আমি এক্স এর পরিবর্তে যদি এ ইনপুট দিই, তাহলে শর্ত হলো এই ডান পাশে যত জায়গায় এক্স আছে সব জায়গায় এ বসে যাবে। তাহলে এফ অফ এক্স যদি এটা হয়, তাহলে এফ অফ এ হবে হলো এটা। এইভাবে করে আমরা ফাংশনের বিভিন্ন মান বের করবো। এখানে মান বের করার আছে, এর বেশি কিছু নাই। এই জন্য আপাতত এতটুকু জেনে রাখো, পরে আমি বিস্তারিত আরো শিখাবো হায়ার ম্যাথ যখন করাই তখন। দেখো, ফাংশনের গ্রাফ বা লেখচিত্র আমরা যদি আঁকতে চাই, স্যার লেখচিত্র সম্পর্কে আমরা ক্লাস 7-8 কিন্তু শিখে ফেলেছি। তারপর অনেকে আছে যে এই চ্যাপ্টারগুলো বাদ দিয়ে চলে আসছে, 7 বা 8 চ্যাপ্টার থেকে আনসারই করে নাই। তাদের জন্য আমি একটু, যতটুকু ধারণা না দিলে তুমি বুঝতে পারবে না, আমি ততটুকু ধারণা দিয়ে নিব। দেখো, আমরা যে গ্রাফগুলো বা ফাংশনের লেখচিত্র আমরা আঁকি ভুজকটি দিয়ে, এটা মূলত আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থার জন্য প্রযোজ্য। আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা মাত্রা থাকে, এক্স এবং ওয়াই। মানে দৈর্ঘ্য বরাবর একটা এবং প্রস্থ বরাবর একটা থাকে। মানে এটা আনুভূমিক, একটা উলম্ব বরাবর দুইটা রেখা থাকে। এটাকে আমরা বলি হলো এক্স অক্ষ, এটাকে আমরা বলি হলো এক্স অক্ষ, এক্স ও এক্স প্রাইম, এটাকে বলি এক্স অক্ষ। আর ওয়াই প্রাইমকে বলি হলো ওয়াই অক্ষ। এই দুইটা অক্ষ, এই যে একটা রেখা আনুভূমিক, একটা উলম্ব রেখা, এই দুইটা পরস্পর 90 ডিগ্রি কোণে একটা বিন্দুতে ছেদ করে। যে বিন্দুতে সে ছেদ করে, এটাকে আমরা বলি হলো মূল বিন্দু। এখন এই যে স্থানাঙ্ক ব্যবস্থাটা, যে ব্যবস্থাটা তৈরি হলো, এটাকে বলা হয় কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। রেনে দেকার্তে নামে একজন গণিতবিদ এটা বানাইছে, জন্য তার নাম অনুসারে এটা কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলা হয়েছে। এটার কাজ কি? মনে করো হঠাৎ করে এই একটা বিন্দু আমি এখানে দিলাম, একটা বিন্দু। এখন আমি যদি তোমাকে বোঝাতে চাই বিন্দুটা কোথায় আছে, এই বিন্দুটা আসলে কোন জায়গা আছে, এটা আমি তোমাকে কিভাবে বুঝাবো? একটা তো পরিচয় থাকার দরকার আছে বিন্দুটাতে, না? সবার বাসার একটা ঠিকানা থাকে, এত নাম্বার রোড, এত নাম্বার বাড়ি, এমন থাকে না? এভাবে থাকলে এই বিন্দু বাসার নাম্বার যখন বলে দেয়, আমরা সহজেই খুঁজে পেয়ে যাই এটা। তো ঠিক একইভাবে একটা বিন্দুরও তো ঠিকানা থাকবে। তো বিন্দুর ঠিকানা বের করার জন্য দুইটা জিনিস লাগে, একটা এক্স, একটা ওয়াই, যেটা আমরা একটু আগেই বলেছিলাম যে কার্তেসীয় স্থানাঙ্ক ভুজ কোটি। এটাকে আমরা বলি হলো ভুজ, এটাকে বলি আমরা হলো কোটি। এখন এটার কাজ কি দেখো, ভুজ যদি প্লাস হয়, দেখো ভুজ যদি প্লাস হয়, ভুজ প্লাস হলে ডানে যাওয়া লাগে, ভুজ মাইনাস হলে বামে যাওয়া লাগে। কোটি যদি প্লাস হয় তাহলে উপরে যাওয়া লাগে, উপরে। আর কোটি যদি মাইনাস হয় তাহলে নিচে যাওয়া লাগে, নিচে। এটা খেয়াল রাখবা, এই কথাগুলো শুধু মনে রাখো, তাহলে তুমি যে কোনো বিন্দু স্থাপন করতে পারবা। এখন এর মানে কি দেখো, এখন আমি যদি এই বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বলতে চাই, তাহলে তুমি দেখবো ওই বিন্দুতে যাওয়ার জন্য আমার মূল বিন্দু থেকে, সবসময় কিন্তু মূল বিন্দু থেকে তুমি যাত্রা করবা। যে কোনো বিন্দুতে যেতে চাইলে মূল বিন্দু থেকে তুমি যাত্রা করবা। তো এই বিন্দুতে যেতে চাইলে দেখো, মূল বিন্দু থেকে আমি কয় ঘর ডানে গেছি? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর ডানে গেছি। মানে এইখান থেকে এইটুকু গেছি, মানে 4 ঘর। দেখো এইখান থেকে 1 ঘর এমনি ধরবা না, 1 2 এমনি না, এখানে যাওয়ার পর 1 ঘর গেলাম, এখান থেকে এটুকু যাওয়ার পর 2 ঘর হলো, এখান থেকে এটুকু যাওয়ার পর 3 ঘর, এই বাকিটা গেলে হলো 4 ঘর। তাহলে আমি 4 ঘর ডানে গেলাম, 1 2 3, 1 2 3 4, 4 ঘর উপরে গেলাম। তার মানে ডানে গেছি 4 ঘর, উপরে গেছি 4 ঘর। তাহলে এটার ঠিকানা হবে 4,4, মানে ভুজ 4, কোটিও 4। এর মানে হলো 4 ঘর ডানে যেয়ে 4 ঘর উপরে যেতে হবে। এখন আমি যদি বলি যে এ একটা বিন্দু আছে যার ঠিকানা হলো -2,3, বলো তো এই ঠিকানাটা কোথায়, তুমি খুঁজে পাবা কিনা? খুবই সহজ। ভুজ কত? -2। তাহলে আমরা ভুজ মাইনাস হলে কোন দিকে যাবো বলছি? বামে। আর কোটি মাইনাস হলে নিচে, কোটি প্লাস হলে উপরে। তাহলে আমি 2 ঘর কোথায় যাব? মাইনাস যেহেতু বামে যাব, মূল বিন্দু থেকে সবসময় যেতে হবে। তো 1 ঘর, 2 ঘর, বামে আসলাম। এখানেই শেষ না, আরো একটু আছে, কত? 3 ঘর উপরে যেতে হবে যেহেতু প্লাস। তাহলে এইখান থেকে যেখানে আসি, এখান থেকে 3 ঘর উপরে চলে যাবো, 1 2 3। তো এই বিন্দুটাই হলো -2,3, এই বিন্দুটাই মনে রাখবা। এটাকে ভুজ বলতেছি, এটাকে বলতেছি কিন্তু কোটি, বা এটাকে এক্স বলবো অথবা এটাকে ওয়াই বলবো। এখন একটা জিনিস খেয়াল করো, কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি আমার জানা থাকে, কোনো বিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে আমরা ওই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব বা ওয়াই অক্ষের দূরত্ব কত খুব সহজেই বের করতে পারি। যেমন দেখো,
এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত? এটা না এক্স অক্ষ 4 একক। এই 4 কিন্তু 4 এর এই যে এই পাশেরটার। আর এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত? এটা না ওয়াই অক্ষ। ওয়াই অক্ষের দূরত্ব কিন্তু সরাসরি দূরত্ব সবসময় লম্বালম্বি হয়, 90 ডিগ্রি কোণ করে আঁকতে হয়। এতটুকু। তো এইটুকু কি এটার সমান না? এটা কি ভুজের সমান? এখানে দুইটাই 4 এর জন্য তোমার এমন মনে হচ্ছে। আমি অন্য একটা বিন্দু নেই। আমি এই বিন্দুর কথা চিন্তা করি, দেখো এই বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক কত? 1 2 3, 3 ঘর ডানে 2 ঘর উপরে, তাহলে এটার স্থানাঙ্ক হবে 3,2। এই 3,2 এর জন্য দেখো আমি 3 ঘর ডানে গেছি, 2 ঘর উপরে গেছি। তার মানে এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হলো 2, ওয়াই অক্ষের দূরত্ব হলো 3। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে হলো কোনো বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব ওর কোটির সমান, আর ওয়াই অক্ষের দূরত্ব হলো ভুজের সমান। একেবারে সোজা কথা। এক্স এর দূরত্ব ওয়াই এর সমান, এক্স অক্ষের দূরত্ব ওয়াই এর সমান, ওয়াই অক্ষের দূরত্ব এক্স এর সমান। আমি যদি বলি যে 3,2 থেকে এক্স অক্ষের দূরত্ব কত? তুমি বলবা 2। যদি বলি 3,2 থেকে ওয়াই অক্ষের দূরত্ব কত? তুমি বলবা 3। দেখো হিসাব করে এটাই হয়। তাহলে আমি বলতে পারি এই এক্স কমা ওয়াই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হবে মডুলাস ওয়াই, আর ওয়াই অক্ষের দূরত্ব হবে হলো মডুলাস এক্স। মডুলাস কেন ব্যবহার করেছি? কারণ এই যে মাইনাসও তো থাকতে পারে, এদিকে এদিকে বিন্দু থাকলে মাইনাস থাকতে পারে না, দূরত্ব কখনো নেগেটিভ হবে না। আমি যদি শুধু কোটি দিই বা ভুজ দিয়ে দিই তখন তো তুমি মাইনাস বলবা, দেখা যাচ্ছে। যেমন এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত? এক্স অক্ষের দূরত্ব 3, ওয়াই অক্ষের দূরত্ব কি -2 হবে? না, এখান থেকে ওয়াই অক্ষের দূরত্ব -2 না, শুধুই 2। কিন্তু যেহেতু বাম দিকে আসছে, এই জন্য মাইনাস চিহ্নটা ব্যবহার হয়েছে। এই জন্য মনে রাখবা কোনো বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব মডুলাস কোটি, আর ওয়াই অক্ষের দূরত্ব হলো মডুলাস অফ এক্স। এভাবে করে আমরা যে কোনো বিন্দু বের করতে পারবো। আরো কিছু জিনিস তোমাদের শিখিয়ে দেয়, দেখো এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে দুইটাই প্লাস হয়, ভুজও প্লাস কোটিও প্লাস। দেখো ডানে উপরে, ডানে প্লাস উপরেও প্লাস। আর এটা দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে দেখো ভুজ মাইনাস হয়, কোটি প্লাস হয়, ভুজ মাইনাস কোটি প্লাস। বামে উপরে, তার মানে বামে মানে নেগেটিভ, উপরে মানে পজিটিভ। দেখো বামে মানে নেগেটিভ, উপরে মানে পজিটিভ। তাহলে এটা হলো তৃতীয় চতুর্ভাগ। এই তৃতীয় চতুর্ভাগে দেখো বামে নিচে, তাহলে দুইটাই ঋণাত্মক হবে, মাইনাস মাইনাস হবে। আর এটা হলো ডানে নিচে, মানে প্লাস মাইনাস। চতুর্থ চতুর্ভাগে হলো ভুজ প্লাস হয়, কোটি মাইনাস হয়। এগুলো মনে রাখবে, এগুলো দিয়ে এমসিকিউ আসে। আরেকটা জিনিস দেখো, এক্স অক্ষের উপর সকল বিন্দুর কোটি শূন্য। এক্স অক্ষের উপরে সকল বিন্দুর কোটি শূন্য হয়। তুমি এক্স অক্ষের উপর যে কোনো বিন্দু নাও, আমি যদি বলি 3,0, তার মানে 3 ঘর ডানে যাব, আর উপরে নিচে কোথাও যাব না, তার মানে এক্স অক্ষের উপরে পড়ে থাকবো না। একইভাবে যদি আমি বলি যে -3,2 -3,0, তুমি 3 ঘর বামে আসবা, পরে এখানেই রয়ে যাবো। তার মানে দেখবে এক্স অক্ষের উপরে হওয়া মানেই কোটি শূন্য, আর ওয়াই অক্ষের উপরে হওয়া মানে হলো ভুজ চিহ্ন। দেখবা আমি যদি 0,3 দিই, 0,3, তার মানে ডানে বামে কোথাও যাব না, কিন্তু 3 ঘর উপরে যাব। বেশি গেছি না, 1 2 3, এটা হবে। তাহলে 3 ঘর উপরে গেলে এখানে ওয়াই অক্ষের উপর থাকবে জিনিসটা, দেখবা। তার মানে মনে রাখবা এক্স অক্ষের উপর সকল বিন্দুর কোটি শূন্য হয়, ওয়াই অক্ষের উপর সকল বিন্দুর ভুজ কি হয়? শূন্য হয়। তো এই কথাগুলো তোমার মনে রাখতে হবে, যারা একেবারেই করো নাই তাদের জন্য আমি বলতেছি আর কি। এখন দেখো আমাদের মূলত কাজ এখানে কি? আমাদের যেটা দরকার হলো ফাংশনের লেখচিত্র, তাই না? আমি মাত্রই দেখছি, বললাম যে y = x+2, এটা মনে করো একটা ফাংশন। এটা x আর y এর মধ্যে সম্পর্ক না? x আর y এর মধ্যে কিন্তু সম্পর্ক, কিন্তু x আর y তো আমি এটাকে বলতেছি যে ভুজ হলো x, কোটি হলো y। তো এই x আর y এর মধ্যেই কিন্তু সম্পর্ক এটা। তার মানে এটা হলো এমন একটা সম্পর্ক যে বিন্দুগুলোর, দেখো এই বিন্দুগুলো এমন হবে যে x এর সাথে 2 যোগ করলে y এর সমান হবে। মানে এখানে x যদি 1 হয়, y হবে 3। x যদি 3 হয়, y হবে কত? 3 আর 2 5। x যদি 4 হয়, y হবে হলো 6। মানে বিষয়টা বোঝার চেষ্টা করো ভালো করে। এটা কিন্তু এমনই, এই ভুজ আর কোটির মধ্যেই সম্পর্ক স্থাপন করতে। ভুজ কোটি কিন্তু এটাই, এখান থেকেই কিন্তু সমীকরণগুলো তৈরি হয়। আমরা বিস্তারিত জানতে পারবো যখন হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতি করবো, তখন দেখবে এগুলো একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। অথবা জেনারেল ম্যাথের আমরা 12 অধ্যায় যখন করবো, তখন আরো কাজে লাগবে। আপাতত যতটুকু না জানলেই নয়, ততটুকু আমি জানাচ্ছি। দেখো এখন এই বিন্দুগুলো এই শর্ত মানে, এটা আমরা এইভাবে বের না করে ইচ্ছা মতো আমরা কি করি যে একটা ছক তৈরি করে নেই। ছকের মধ্যে একটার জায়গায় x থাকে, এক জায়গায় y থাকে, ওর x এর বিভিন্ন মান বসাই, তার জন্য y এর বিভিন্ন মান আসে। যেমন আমি x এর মান যদি 1 দিতাম, এখানে x কে আমি বলেছিলাম কি স্বাধীন চলক। স্বাধীন চলক মানে যে কোনো চলকই বসানো যাবে। তাই x এর মান যদি আমি 1 বসাই, তাহলে y এর মান আসবে 1 + 2 কত? 3। x এর মান যদি তোমার এই 3 বসাই, তাহলে 3 + 2 কত? 5 আসবে। যে কোনো মান বসাইতে পারবে, x এর মান যা মন চায় বসাইতে পারবে, কোনো বাধা নাই। কিন্তু y এর মান কিন্তু x এর মানের উপর নির্ভর করেই আসবে। আর x এর মান যদি 4 বসাই, y এর মান আসবে কত? 6। এখন আমি এই বিন্দুগুলো এখানে যদি স্থাপন করি, দেখো এই যে বিন্দুগুলো এখানে স্থাপন করব। স্থাপন করলে যেমন 1,3, 1,3, 1 2 3, মানে 3 ঘর উপরে যাবে। লেখা দেখা যাচ্ছে 1,3 হলো এই বিন্দুটা, মানে 1 ঘর ডানে 3 ঘর উপরে। দেখো 1 ঘর ডানে 3 ঘর উপরে, তারপর এটা 3 ঘর ডানে 5 ঘর উপরে, 1 2 3, 3 ঘর ডানে 5 ঘর উপরে, 1 2 3 4 5। তারপর এটা 4 ঘর ডানে 6 ঘর উপরে, 1 2 3 4।
1 2 3 4 5 6। এখন মজার বিষয় দেখবা যে এই যে সমীকরণটা আমি লিখেছি এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক, এটাকে সরল সমীকরণ বলা হয়। সরল সমীকরণ এই জন্য বলা হয় কারণ এটা দিয়ে আমি যদি গ্রাফের মধ্যে কোনো কিছু আঁকতে যাই সেটা সবসময় সরল রেখা হবে। আর আমরা এটা চিনবো কিভাবে? সরল সমীকরণ চেনার উপায় হলো চলকের ঘাত 1 হয়। দেখো এখানেও 1 পাওয়ার, এখানেও পাওয়ার 1। কোনো পাওয়ার নাই মানে পাওয়ার 1 আর কি, সোজা কথা। তাহলে x এর পাওয়ার এখানে 1, এখানেও x এর y এর পাওয়ার কত 1। তাহলে এটা সরল রেখার সমীকরণ, এটা দেখলেই বলে দেওয়া যায়। আর সরল রেখার সমীকরণ এই জন্য হয়, সরল সমীকরণ এই জন্য বলা হয় কারণ এটার সরল রেখা, একটা সরল রেখা পাওয়া যায় এটা দিয়ে। আমি যদি স্থানাঙ্ক বা গ্রাফের মধ্যে এটা বসাই, তো এখানে দেখো আমি এই বিন্দুগুলো যদি এখন যোগ করে দেই, এখন এই বিন্দুগুলো যদি আমি যোগ করি, দেখো এই বিন্দুগুলো যোগ করলে দেখো একটা সরল রেখা আমি এখানে পেয়ে গেলাম। দেখো তো এটা একটা সরল রেখা হলো না? তো এই যে সরল রেখাটা আমরা পাইলাম, এটাই হলো এই ফাংশনটার লেখচিত্র। তো এরকম একটা সমীকরণ দিবে, x এর কয়েকটা মান নিব, তার জন্য y এর কয়েকটা মান আমি পাবো। ওই মানগুলো এখানে স্থাপন করে যোগ করে দিলে আমরা একটা সরল রেখা পেয়ে যাব। ওই সরল রেখাটা হলো এই যে বীজগাণিতিক একটা সমীকরণ, এটার জ্যামিতিক রূপ। আর মনে রাখবা এই যে স্থানাঙ্কর কথা বললাম, এই যে এটা, এই স্থানাঙ্ক দিয়ে বীজগণিত এবং জ্যামিতির মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়। বীজগাণিতিক সমীকরণকে জ্যামিতিক আকারে রূপ দেওয়া যায় এখানে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তোমাদের যদি কারো সন্দেহ হয় যে আমি বিন্দু এগুলো না নিলে অন্য কিছু হয়ে যাবে কিনা, অন্য কোনো সরলরেখা হয়ে যাবে কিনা, একদম তুমি নিশ্চিত থাকো যে এটার উপরে, এই সরলরেখার উপরে যে বিন্দুগুলো আছে, শুধুমাত্র এই বিন্দুগুলো দ্বারাই এই সমীকরণটা সিদ্ধ হবে। মানে x এর মান এবং y এর মান তুমি যদি বসিয়ে দাও এই বিন্দুগুলোর স্থানাঙ্ক, তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে যাবে। যেমন এই বিন্দুটার কথা বলো, এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? এক ঘর বামে, এক ঘর উপরে, তাহলে -1, 1 হবে এর স্থানাঙ্ক। এখন তুমি এটা বসিয়ে দেখো এখানে y এর মান কত? y এর মান কোটি 1, y এর মান হচ্ছে 1 আসছে, বাম পাশে 1 আসছে। এখন ডান পাশে x এর জায়গায় কত বসবে? -1। তো x এর জায়গায় যদি -1 হয় আর এই +2 যোগ করলে কত হয়? +1 হয় না? তো দেখবে মিলে যাবে। মানে এই সরল রেখার উপরে যত বিন্দু আছে, অসংখ্য বিন্দু আছে, এই অসংখ্য বিন্দু দিয়ে তুমি এই সমীকরণটাকে সিদ্ধ করতে পারবা, এই ফাংশনটাকে সিদ্ধ করতে পারবা। বাম পক্ষ ডান পক্ষ সবসময় মিলে যাবে। তো এখানে তুমি মান যাই নাও না কেন, এই সরল রেখায় আসবে, এর বাইরে কখনো আসবে না। কারণ এই রেখার উপরে যে বিন্দুগুলো আছে, শুধু সেই বিন্দুগুলোর ভুজ আর কোটির মধ্যে এই সম্পর্ক থাকে। ভুজের সাথে 2 যোগ করলে কোটির সমান হবে, আর কোনোটাই এভাবে থাকবে না। তো এটা বিস্তারিত পরে আমরা শিখবো। তোমাদের যারা আগে শিখো নাই তাদের জন্য যতটুকু জানানোর আমি ততটুকু জানালাম। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা অনুশীলনী অঙ্কগুলো সমাধান করা শুরু করব। আসসালামু আলাইকুম।